আজ আমরা ছোটদের জ্যামিতির 25 দাগের থেকে করব। এখানে দেয়া আছে ব্যাসের মধ্যবিন্দুকে বলে সমবিন্দু, মধ্যবিন্দু, কেন্দ্র না জ্যা। তাহলে ব্যাসের যে মধ্যবিন্দু, তাহলে ব্যাসের মধ্যবিন্দু হচ্ছে কি আমাদের? ব্যাসের মধ্যবিন্দু হয়ে যাবে আমার কেন্দ্র। ব্যাস থেকে যে মধ্যবিন্দু করা হয় সেটা হচ্ছে তার কেন্দ্র, আর ব্যাসের যে অর্ধেক তাকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে ব্যাসের মধ্যবিন্দু এখানে উত্তর হবে কি আমার কেন্দ্র। 26 দাগের সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণের মান 60 ডিগ্রি হলে অপর সূক্ষ্মকোণের মান। তাহলে সমকোণী ত্রিভুজের, তাহলে এখানে সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি তাকেই সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে এখানে 90 আর একটা সূক্ষ্মকোণ হচ্ছে 60। তাহলে 90 আর 60 150। তাহলে 180 থেকে 150 বিয়োগ করে হয় আমার 30। তাহলে আরেকটা সূক্ষ্মকোণ হবে 30 ডিগ্রি। একটি ঘনকের প্রতিটি তল দেখতে আয়তাকার, বর্গাকার, বৃত্তাকার, ত্রিভুজাকার। তাহলে ঘনক হচ্ছে কি, ঘনকের প্রতিটি তল হয় আমার বর্গাকার। তাহলে 27টা হবে আমার বিয়ের। কোনো ছিন্ন শিরো শঙ্কুর সমতলের সংখ্যা। তাহলে শঙ্কুর ওপর অংশটা যদি ছিন্ন করা হয় তাহলে তার সমতল হবে 1, 2, 3 না 4। তাহলে এখানে সমতল তখন হয়ে যাবে আমার কি, দুটি। তাহলে 28-এর কী হবে আমার বিয়েরটা। একটি পূরক কোণ তার পূরক কোণের সমান হলে, তাহলে একটা পূরক কোণ যদি তার পূরক কোণের সমান হয় তাহলে বলছি ওই কোণটির সম্পূরক কোণের মান কত। তাহলে একটা কোণ আর তার পূরক কোণ সমান, তার মানে আমরা জানি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তাকেই বলা হয় একটাকে অপরটার পূরক কোণ। তাহলে দুটি পূরক কোণেই সমান। তাহলে এখানে কী হবে 45, 45। তাহলে তার সম্পূরক কোণ বার করতে গেলে 180 থেকে 45 বিয়োগ করলে হয় আমার 135 ডিগ্রি। তাহলে 29 আমার হবে সি নাম্বার অপশান, 135। একটি সমতল ও একটি বক্রতল দিয়ে গঠিত ঘনবস্তু। তাহলে একটি সমতল, একটি বক্রতল। তাহলে এটা হবে আমার শঙ্কু। ত্রিভুজ প্রিজমের মোট তল। তাহলে ত্রিভুজ যে প্রিজম থাকে তার মোট তল হচ্ছে আমার 1, 2, 3, 4, 5। তাহলে এখানে হবে 5টি। ত্রিভুজ প্রিজমের মোট শীর্ষবিন্দু। তাহলে ত্রিভুজ প্রিজমের মোট শীর্ষবিন্দু হবে আমার 4, 5, 6, 7। তাহলে এখানে হবে 6টি। ত্রিভুজ প্রিজমের প্রান্তরেখা। তাহলে ত্রিভুজ যে প্রিজম তার প্রান্তরেখা হবে 5, 7, 9, 11। এখানে হবে 9টি। ষড়ভুজ প্রিজমের তল 2, 4, 6, 8। তাহলে এটা হবে আমার উত্তর 8টি। ষড়ভুজ প্রিজমের শীর্ষবিন্দু। তাহলে ষড়ভুজ প্রিজমের শীর্ষবিন্দু হবে আমার এখানে 8, 10, 12, 14 দেওয়া আছে। তাহলে এটা হবে আমার সি এর অপশানটি, 12টি। ষড়ভুজ প্রিজমের প্রান্তরেখা 10, 12, 14, 18। তাহলে এখানে হবে আমার 18টি। একটি ত্রিভুজ পিরামিডের উদাহরণ শঙ্কু, চোং, বেলন আর চতুস্তলক। তাহলে এখানে আমার উত্তর হবে শঙ্কু, চোং, বেলন না চতুস্তলক। তাহলে এটা হবে আমার উত্তর চতুস্তলক। বর্গাকার প্রিজমের ভূমি বিশিষ্ট পিরামিডের ধার 4, 6, 8 না 10। তাহলে এখানে আমার সঠিক উত্তর হবে 8টি বর্গাকার প্রিজমের পিরামিড ধার। এরপর হবে আমাদের 39 নম্বর দাগের থেকে অঙ্কগুলো। শঙ্কু, ঘন, ট্রাপিজিয়ামগুলো এদের মধ্যে সমজাতীয় নয়। তাহলে সমজাতীয় বলতে একই জাতীয়। তাহলে এটা হবে আমার উত্তর ট্রাপিজিয়াম। পিরামিডের প্রতিটি তলের আকার হয় ত্রিভুজাকার, চতুর্ভুজাকার, বৃত্তাকার না কোনোটিই নয়। তাহলে এটা হবে আমার এ দাগেরটা, ত্রিভুজাকার। সুষম চতুস্তলকের প্রতিটি তল সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ না বৃত্তাকার। তাহলে আমার এটা হবে সুষম যে চতুস্তলক হয় তাহলে তার হয় সমবাহু ত্রিভুজ। 20টি 1 টাকার মুদ্রা ওপরে ওপরে সাজানো হলো। তাহলে যে জ্যামিতিক আকার পাওয়া যাবে চোং, শঙ্কু, প্রিজম না বেলন।
তাহলে এটা হবে আমার বেলন। হ্যাঁ, পঞ্চভুজ প্রিজমে মোট ধার 5টি, 10টি, আমার দিয়েছে 5, 10, 15, 20। পঞ্চভুজ যে প্রিজম থাকে তার আমার ধার সংখ্যা এটা হবে 15টি। এটা পুরো ফাঁপা জলের পাইপের টুকরোয় বক্রতলের সংখ্যা 2, 4, 6, 8। তাহলে পুরো ফাঁপা জলের পাইপ, তাহলে এখানে হবে আমার তার বক্রতল থাকবে 2টি। সপ্তভুজ পিরামিডের প্রান্তরেখা 10, 12, 14, 16। সপ্তভুজ যে পিরামিড তার প্রান্তরেখা, তাহলে এটা থাকবে 45-এর আমার 14টি। এভাবেই উত্তরগুলো দিতে হবে। পরের ক্লাসে আমরা পরের উত্তরগুলো করব। তোমাদের কোনো জানার থাকলে কমেন্ট করবে।